যতবারই এই মিষ্টিটা বানিয়েছি আমার বাড়ির প্রত্যেকের খেতে এত সুস্বাদু লেগেছে। একেবারে নরম পাকে, দানাদারযুক্ত আর ভিতরটা পুরো জুসি। সত্যি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকার মতো। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। নর্মাল চা চামচের 5 চামচ মতো ঘি আমি কড়াইতে নিয়ে নেব। এবার ঘিটাকে একটু হালকা গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে ঠিক 1 চামচ পরিমাণ বেসন। গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে বেসনটা খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। কোথাও যেন বেসনটা দলা পাকিয়ে না থাকে, খুব ভালোভাবে যেন ঘিয়ের সাথে মিশে যায়, সেজন্য অনবরত এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রথম অবস্থায়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন বেসনটা খুব সুন্দরভাবে কিন্তু ঘিয়ের সাথে মিশে গেছে, আর হালকা একটা বেসন যে ভাজার সুগন্ধ সেটাও কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সম্পূর্ণ সুজিটা আমি আস্তে আস্তে এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। বেসন আর সুজির মিশ্রণে তৈরি এই মিষ্টিটা খেতে বেশি টেস্টি হয়, আর এছাড়াও মিষ্টির কালার এবং টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে। এবারে দুটি উপকরণ খুব ভালো করে একসাথে এইভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কেননা সুজিটা কিন্তু এখনও আমাদের কাঁচা আছে এখানে, তাই সুজিটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে ভাজলেই ভালো হবে। একেবারে হাই ফ্লেমে দিলে কিন্তু সুজির কালারটা একদম নষ্ট হয়ে যেতে পারে, মানে কালো হয়ে যেতে পারে। সেজন্য আস্তে আস্তে একটু ধৈর্য ধরে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি ভাজার কালার খুব একটা বেশি কালচেও হবে না, আবার সুজিটা কাঁচাও থাকবে না। ঠিক এই দুইয়ের মাঝ বরাবর অবস্থায় সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে কিন্তু সুজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হালকা আঁচে ভাজলে পরে সুজিটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর সুজির যে দানা দানা টেক্সচারটা সেটাও খুব সুন্দরভাবে চলে আসবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার কিন্তু সুজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, আর ভাজা এই সুজিটা কড়াই থেকে নামিয়ে নেব। খুব কম ঘিতেই কিন্তু তৈরি হয়ে যায় এবং সময়টাও খুব কম লাগে এই মিষ্টিগুলো তৈরি করার জন্য। তো ভাজা সুজি আর বেসনটা আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা পরে কাজে লাগবে, এটা এখন সরিয়ে নিচ্ছি। আর আবারও ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই অবস্থায় কড়াইয়ের এই চিনিটাকে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না, কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেবো। আস্তে আস্তে দেখবেন চিনিটা কিন্তু সাইড থেকে এরকম গলতে শুরু করেছে। একটু হালকা কালার চলে আসলে এবার চিনিটাকে আমি এরকমভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে চিনিটা আস্তে আস্তে গলেও যাবে, আর চিনির যে হালকা লালচে মিষ্টি কালারটা সেটাও কিন্তু চলে আসবে। এরকম আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন সমস্ত চিনির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই ক্যারামেলটা কিন্তু খুব একটা গাঢ় করার দরকার নেই, হালকা ক্যারামেল হলেই হয়ে যাবে। এরকম চিনির দানাগুলো শুধু একটু গলা অবধি অপেক্ষা। মোটামুটি চিনির দানাগুলো এরকম গলে গেছে আর হালকা একটা সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আর বেশি জাল দেবো না, তাহলে এই ক্যারামেলটা একদম ডিপ ডার্ক কালারের হয়ে যাবে আর তিতেও হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। সামান্য সামান্য করে দুধটা এবার আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো। একবারে দেবেন না, তাহলে দুধটা কিন্তু উতলে উঠতে পারে, তাই অল্প অল্প করে এইভাবে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে এই চিনির সাথে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় তো ক্যারামেলটা এরকম এক জায়গায় দলা হয়ে থাকবে, তবে কিছুক্ষণ এইভাবে একটু সময় দিন, দেখবেন আস্তে আস্তে কিন্তু এই ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মিশে যাবে। তো এই অবস্থায় হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যায়, আর দুধটাও একটু এর সাথে ফুটে গাঢ় হয়ে যাবে। কোনো প্রকার জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, শুধু দুধ আর চিনি দিয়ে কিন্তু এইটা ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে করলে পরে আপনাদের মিষ্টি তৈরি করার জন্য চিনির শিরাও তৈরি করতে হবে না আলাদা করে। এবারে দুধটা কিছুক্ষণ ধরে এইভাবে ফুটতে থাক, ততক্ষণে আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি। সামান্য একটু ঘি এই বক্সের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নেব।
আমি এই পাত্রের মধ্যে মিষ্টিটা সেট করে রাখবো, তাই আগে থাক থেকে এটা রেডি করে রাখলাম। কিছুটা এলাচের গুঁড়ো আগে থাক থেকে যে দুধটা ফুটছিল তার মধ্যে দিয়ে দিলাম। আর চিনির যে ক্যারামেলটা ছিল সেটাও কিন্তু দুধের সাথে এতক্ষণে খুব ভালোভাবে মিশে গেছে। আর দুধটাও আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। কালারটা কত সুন্দর চলে এসেছে দেখুন, কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু এই মিষ্টিগুলো এমনিতেই সুন্দর একটা কালার চলে আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে আগে থেকে ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দুধের সাথে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সেজন্যে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশে গিয়ে নরম হয়ে যায়। আর এই সময় পাকটা যত ভালো হবে ততই কিন্তু মিষ্টির টেক্সচারটাও খুব সুন্দর হবে, তাই এইভাবে কিন্তু নাড়াচাড়া করতেই হবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা কিন্তু ঘনত্বটা বাড়তে শুরু করেছে, আর আস্তে আস্তে সুজিটা এরকম শুকিয়েও আসছে। যত শুকিয়ে আসবে এই কিন্তু কালারটা তত আরও ফুটে উঠবে। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এই দেখুন কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম আস্তে আস্তে শুকিয়ে এসছে। আর এর টেক্সচারটাও দেখুন কত সুন্দর একদম দানাদারযুক্ত হয়েছে। এই অবস্থায় এবার আমি এর মধ্যে নিয়ে নেব আরও 1 চামচ মতো ঘি। এই সময় ঘি দিলে পরে এর যে গন্ধ এবং স্বাদটা আরও বেশি ভালো আসে, তাই ঘিটা অবশ্যই কিন্তু শেষ পর্যায়ে একটু দিতে হবে। দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় দেখবেন এমনি কড়াই গায়ে থেকে কিন্তু সুজির এটা উঠে আসছে, তার মানে বুঝতে হবে মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে এটা নামিয়ে নেব আগে থেকে রেডি করে রাখা বক্সের মধ্যে। আর একটা চামচের উল্টো পিঠ দিয়ে খুব সুন্দর করে এই বক্সের মধ্যে মিষ্টিটাকে সেট করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে সেট করতে হবে, যাতে ভিতরে কোথাও কোনো ফাঁকা না থেকে থাকে। আর কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেবো এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এমনি ঘরের নর্মাল টেম্পারেচারে রাখলেই এটা কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা আনবক্স করে নিচ্ছি। এই মিষ্টির টেক্সচারটা কত সুন্দর এসছে দেখুন। এবার ওপর থেকে আমি কিছুটা বাদামের কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে এগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে। বাদামগুলো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আবার একটু চামচ দিয়ে হালকা হাতে বাদামগুলো এরপর থেকে খুব ভালোভাবে সেট করে দেব। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনিয়াল রান্নাঘরে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার আমি মিষ্টিগুলো এখান থেকে বরফি মতো করে কেটে নিচ্ছি। একদম কাটতে গিয়ে কিন্তু চাকুর গায়ে জড়িয়েও যাচ্ছে না, তার মানে বুঝুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কোনো ভিতরে চিটচিটে ভাব নেই, একদম মুখে দিলেই কিন্তু মিশে যাবে এই মিষ্টিগুলো। প্রত্যেকটা বরফি এইভাবে আমি কেটে নিয়েছি, আর কাটার পর আমি এক এক করে এখান থেকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। সুজির বরফিগুলো এইভাবে বানালে পরে একদম পারফেক্ট হবে। আমি এখান থেকে একটা বরফি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। পুরো হালকা রসালো টাইপের, আবার এদিকে কিন্তু চিটচিটে ভাবও নেই, মুখে দিলেই পুরো মিশে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।